আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ৩৭। লিখেছেন সালমা চৌধুরী। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুকে থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তার ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্রে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরে মর্মভীতি প্রদাহের প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়ায় অবসন্ন ধৃষ্টতার মুহূর্তেই স্তম্ভিত ফিরল। আবিরের অচল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটা কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীত আয়তায় মেঘের দু চোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দুহাতে মেঘের দু গালে হাত রেখে দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞেস করলো, ম্যাম, আমাকে কি ৫টা মাস সময় দেওয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনামাত্র মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র ১৫০ দিন হলেই চলবে? ঘুম ভাঙলেই ১৪৯ দিন চলবে? মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সেই সবকিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধর করতে আকাশের পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করল আবিরের পিঠ থেকে মেঘের দু হাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়েছে। আবির তড়িৎ বেগে মেঘকে দু হাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে, আর অবিরত ডেকেই যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্রতায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্ট চেপে রাখার উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট ১০-এর মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছুটোছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলে, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করছিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করেছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুতত কণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই ইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলা ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ সুরে বলল, চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেঘে সুরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি, সেই অনলে ঘৃণা
ঘি নাই বা ঢাললেন? আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নয়। আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দু হাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত সুরে বলে উঠল, এই জন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছেই ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে শুকনো নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন। হয়তো। মেঘ দু হাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপূর্ণ বাইশিপে মাথা এলিয়ে মিনমিন করে বলল, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে যা। মেঘ উষ্ণ অনুষ্ঠ কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে। আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবারও বলল, শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে তানভীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপির সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস। হোক রাত 2টা কিংবা দুপুর 12টা, তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি। যা ইচ্ছে তাই বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সব সময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞ অমান্য করে যদি নিজেকে কষ্ট দিস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ড ইট। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উদ্দামতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে। মাথার অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত সুরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়েচড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উরুতে শুইয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। বুকের ভেতরের টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শে মেঘকে নাজেহাল করে তুলেছে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখে তুলতে পারছে না। সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে, খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভিতরে ভিতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে। আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীরের সোফার মাঝ বরাবর এনে উষ্ণ সুরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো, তারপর কান্নাকাটি করবি না, বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে। সেই সঙ্গে ভারী কণ্ঠে হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বুঝাচ্ছে। আবিরের বিস্তৃত আলাপ পরিচালিত পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানা তাকিয়ে মনে মনে আওড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? আবির শান্ত সুরে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘ অসীম আকাশে জ্বলজ্বল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবিরের নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে।
আবিরের বুকের বাঁ পাশে যে চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ তার মায়ায় নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামেল দশার কত সময় পেরিয়েছে সেদিকে কারোর হুঁশ নেই। আবিরের আয়তায় একসময় মেঘ আবিরের কোলে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করবো রে তোরে। আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘোরেই আবিরের টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। মেঘ আধ ঘুমে থেকে আশেপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো। তৎক্ষণে ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখলো ঘন্টা কাঁটার ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে একপাশ না ভেবে বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো। দরজার বাহিরে জ্বলজ্বল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পিছুতে শুরু করলো। দু চোখ ছলছল করছে। সদ্য ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও তানভীর মিম সহ নিচের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেইন গেটে পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষই নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজাম্মেল খানরা অফিসে, হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গেছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেইন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামলো। গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল সেই সোফায় সামনে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপর চলে এসেছে। গতকালের রেশটাই ঠিক মতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা। তার উপর চুল ছড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতে চোখ পড়ে টেবিলের উপর একটা চিরকুটে ছোট করে লেখা, ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরবো কোনো এক অবসন্ন উপরান্তে, অপেক্ষা থেকো মাই ডিয়ার স্পেয়ারো। ওয়ার্ড্রোব থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দু হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গতরাতে আবিরের এত করে বোঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নার ব্যস্ত হয়ে পড়েছে। 2টার দিকে তানভীর বাসায় আসছে। কাকে আকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজা ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানভীর ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মাত্র উঠেছিস? হ্যাঁ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানভীর ভাতে প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কখন গিয়েছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবির শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরেই মেঘকে দেখতে আসছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচন্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিকমতো তাকাতেই পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না, কখনো বেশি কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্নারূপে প্রতিনিয়ত বুক খুঁড়ে বেরিয়ে আসছে। বেলকনির দেয়ালে পিঠ ঠেকিয়ে
দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে। দু চোখ রক্তাভ হয়ে আছে। শরীরের ভিতরে ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অবধি সে ঝড় মেঘের মনের উপর দিয়ে চলছে, তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকাল দিকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসার কেউই কল রিসিভ করছে না। এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। একপাশ না ভেবে কল দিল আলী আহমদ খানের নাম্বারে। আলী আহমদ খান কল রিসিভ করে শান্ত সুরে জিজ্ঞেস করলো, কখন পৌঁছালে? সবকিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি। জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসার কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউই না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গিয়েছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন? কার কি হয়েছে? আলী আহমদ খান উদাস ভঙ্গিতে বললেন, গতকাল রাত থেকে মেঘ মামুনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনো হাসপাতালে। অভিশঙ্কায় আবিরের আখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তেই রুদ্র মূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমে কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের অক্ষিপট ভিজে আসছে। আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে। তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবিরের টমাটের চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করলো। তানভীর কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ঢোক ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস তুই? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় নেই তোর? এত ব্যস্ত কিসের? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলেছে? আবির ক্রোধে ফুঁসে উঠল। বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতে চাইছিলি না? তানভীর আমতামতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর সুরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাকা দুশ্চিন্তার বিষয়? খুব ভালো বলেছিস তো। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। বোনের শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করায় এমনটাই হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না, তবে। আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করেছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথায় কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100বার বলেছি ওকে একা ছাড়িস না, ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপরিচিত, আর আমার অভিস্নাবগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস, আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফিজ। এক আকাশ সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগে আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনো অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানভীর ইচ্ছাকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির মেঘ তানভীর দুজনকে ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয় খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবিরের
কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমায় আওত্তা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতি আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানভীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ট দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছেই একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে থেকেই মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি। হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারছি না। আমি সত্যি দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে করে হঠাৎই তপ্ত সুরে জিজ্ঞেস করলেন, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিকমতো পৌঁছেছে? তানভীরের মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছো? তানভীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তা ভাবনার সাথে তানভীরের চিন্তা ভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু রেখে নিঃশব্দে হাসলো। এক সায়ান্তে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্রে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরের আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এক সেকেন্ডের জন্য পলক ফেলতেও বেমালুল ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতার অবসান করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনো দুর্বিষহ। এই 5 দিনে জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হদিশ ছিল না মেঘের। আজ সন্ধ্যার আগে আগে বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্য উদয় আর না সূর্যাস্ত। আবির বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শুনেনি। দীর্ঘ সময়ের ঘর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরে হালিমা খান রুমে আসছেন। ওনার খানিক বাদে মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে এসেছেন। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদী কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাধছেন। আলী আহমদ খান টুকিটাকি কথা বলছেন। ওনাদের সঙ্গে মালিয়া খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথায় পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানভীর দরজার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করেছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেরিয়ে চলেছে। তাদের একের পর এক আহ্লাদী কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারোর মুখে একেবারের জন্য আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো, ওরা এই মন কেমনে বুঝে না? ওরা আসলে কারণ খুঁজে না। মেঘের দু চোখ ছলছল করছে, চোখের কার্নিশ ঘেঁষে 1 ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কাঁদছিস কেন তুই? মেঘ 2 আঙ্গুলে চোখের পাশের পানি দাগ মুছে একগাল হেসে বলল, কই কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন। তানভীর একটু পরপর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালিমা খান তখনও মেয়ের পাশেই বসা। মেঘ এক এক কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয় নেই। একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছুটাছুটি করা অদৃষ্ট অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিজ্ঞতা সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে।
5 মিনিট পরেই মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কানে নিতে ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজলো, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্র মেঘ চোখ মেলে আম্মুর মুখের দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেয়েকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না, ওখানে গিয়ে আমাদের কথা কি মনে পড়ে না তোর? আবির মৃদু হেসে বলল, সবকিছু গোছাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখের নীলের দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একবার দুবার নয়, টানা 6বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরে বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলেছে। এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল, তাই হয়তো বুঝতেই পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গিয়েছিল? হ্যাঁ। মেঘ আস্তে করে বলল, ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে মেঘকে দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম, মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানভীর আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত সুরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? তানভীর সালামের উত্তর দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান, মিম আর আদিকে নিয়ে ওনার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছেন। দুপুরের পর হওয়ার হালিমা খান ও মালিহা খান দুজনই ঘুমে। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। চা, নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসবো? আসো। তানভীরের হাতে নাস্তা দেখে মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। আরেকটা তানভীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে শুধালো, নাস্তা তুমি নিয়ে এসেছো কেন? তানভীর আস্তে করে বলল, তো কি হয়েছে? মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি তুমি এনেছো? তানভীর ভ্রু কুঁচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যা কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়? আম্মু বড় আম্মু ঘুমাচ্ছেন, তাই তাই ডাকিনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা সুরে জিজ্ঞেস করলো, চিনি হয়েছে কিনা দেখো তো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়? তানভীর মুখের উপর জবাব দিল, জানি। বলেই তানভীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কিনা তাই ভাবছে। তানভীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি, নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো নে। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল কুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর ভাই রান্নাও পারে? মেঘের ঠোঁট জোরে মুচকি হাসি। মাথা দুলিয়ে মেকি সুরে বলল, নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করে না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতেও চাইছিল, কিন্তু উনি কথা বলেননি।
বন্যা তপ্ত সুরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি, হয়তো সেজন্য রাগ করে কথা বলছেন না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবুও ওনার পেছন পেছন ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভিতর যেই ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বুঝাবো। মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত শঙ্কা ঘুরঘুর করে, আমি কোনো ভাবে শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে, এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানভীর হাবিজাবি কি দিয়েছে ওইগুলো খেয়েছো? নাও এগুলো খাও। বন্যা অনুষ্ণ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদে কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিই। হালিমা খান প্রখর তপ্ত সুরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরো কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখে সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভাব কণ্ঠে বললেন, সমস্যা আছে, মেঘ যেমন আমার মেয়ে তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্ত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কিনা? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা, একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানভীর ভ্রু গুটিয়ে চাবি আনতে গেলে চলে গেল। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা সুরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটাই এমন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, না আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানভীরের পেছন পেছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাইকে যাবে? না তো। আমি রিকশায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দিবেন না, তুমি কি তাই চাও? বন্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইবো না, কিন্তু। কোনো কিন্তু না, তুমি রিকশা যেতে চাইলে তাই যাব, চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বলল? তোমার আঙ্কেল নিশ্চয়ই এও বলেছেন আমি দায়িত্ব জ্ঞানহীন বেপরোয়া স্বভাবের ছেলে, গাড়ি নেওয়ার অপরাধ না হয় দু একটা বকা খেয়ে নেব। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সব বুঝেন, তাহলে বেপরোয়া চলাফেরা কেন করেন? তানভীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? তানভীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল, কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেইন গেটের দিকে এগিয়ে এলো। প্রথমবারের মতো এক রিকশা দুজন পাশাপাশি বসেছে। স্বভাবতই বন্যা এক সাইডে হয়ে বসেছে, তবুও চলন্ত রিকশা তানভীরের শক্তপোক্ত বাহু বারবার বন্যার কাঁধের সাথে ধাক্কা খাচ্ছে। আচমকা বন্যার হৃদয়ের তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ঢোক গিলছে। নিজেকে যতটা সম্ভব একপাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবে তানভীরের সঙ্গে ধাক্কা না খায়। বন্যা ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশায় একা চলে যাবে, তাহলে বাইক গাড়ির ঝামেলাও পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বন্যার একদমই ভালো লাগে না।
তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে যেন যায়, নিজেদের মধ্যে ফিসফিস করে। এগুলো বন্যার সহ্য হয় না, তাই সবসময় সাদামাটা চলতে পছন্দ করে। বন্যার অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানভীর আচমকা নিজের হাত বন্যার পেছন দিকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশাতে রেখেছে। একবার তানভীরের হাতের স্পর্শ অনুভব হওয়াতে বন্যার সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ তখন কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন, যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমাকে আস্ত রাখবেন? তুমিই বলো। বন্যা পূর্বের ন্যায় আবারও বলল, আমি পড়বো না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমারও অস্বস্তি লাগে। মেঘের মতো তানভীরও খুব জেদি, এটা বন্যার অজানা নয়। তানভীর হাত সরাবে না এটা বুঝতে পেরে বন্যা দু হাতে নিজের ব্যাগটাকে শক্ত করে ধরে গুটিসুটি মেরে বসে বুকের বাঁ পাশের অবস্থায় হৃৎপিণ্ডের ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাট তানভীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানভীরের জীবন কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝে সেই ভাবনায় মগ্ন থাকে। না চাইতেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানভীর সামনে আসলে নিজের অজান্তে সেই অবেদিত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বন্যা বারবার ঘড়িতে দেখছে আর রাস্তা কতদূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। আচমকা মৃদুস্বরে ডাকলো, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উঠছে, ভ্রুযুগল কুঁচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা ফোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানভীর প্রশ্ন করলো, তোমার জীবনের একমাত্র অস্বস্তির ব্যক্তিটা কি আমি? বন্যা তখনও নীরের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর থেকে তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানভীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে, অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলছে। বন্যার নজর আটকে আছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়িতে, সেই সঙ্গে বাতাসের সাথে সাথে চুলের নড়াচড়ও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। বাকি রাস্তা তানভীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি, অথচ বন্যা পুরো রাস্তা তানভীরের ঘোরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়েছে। তানভীর চাপা সুরে বলল, মামা রিকশা থামান। তানভীর রিকশা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিকশা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থম মেরে রিকশায় বসে আছে। তানভীর আকস্মিক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম করে হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, আবির কল রিসিভও করছে না। মনের ভিতরে জমে থাকা অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি দিয়েছে, প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি খুব ভালো আছেন, অবশ্য ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটু ভালো নেই। আজ থেকে 1.5 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তি অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই 1.5 বছরে সবকিছু বদলে গেছে, সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিদ্যমানতায় ওনার চলে যাওয়াটা কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, খাওয়া দাওয়া ওষুধ সবকিছুই ঠিক মতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজের রিপ্লাই করছেন না, তাই বাধ্য হয়ে চিঠি লিখেছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধে চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দেব না। ওনার
ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন নিয়ে মেসেজটা পড়ছে। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করে একদমই সরি 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 বলেই যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বললে আর কি হবে? তানভীর মৃদু সুরে জিজ্ঞেস করলো, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আবির মেকি সুরে বলল, আফসোস, আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না। তানভীর মুচকি হেসে শুধালো, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না আমায়। আমার মেয়ে বড় হয়ে আমার পক্ষ নিয়ে কথা বলবে। আহা গো, শক্ত তো। আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বোনের সাথে কথা বলবেই না? আবির মুচকি হেসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। শুধু কয়েকটা দিন দেখবো, আর এই আর কি। রাখছি এখন, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। প্রতিদিনের ন্যায় আজ বিকেলও মেঘ ঘুম থেকে উঠে ছাদে আসছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো, বোনো, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানভীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু সুরে বলল, কাঁদলে যদি সব পাওয়া যেত, তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদতো, বুঝলি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। মেঘ কেন কাঁদছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। মেঘও কিছু বোঝানোর চেষ্টা করলো না। তানভীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ ভেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, ভাইয়া, আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে। ও। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটি যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না। তানভীর মুচকি হেসে বলল, ক্লাসে গেলেই মন ভালো হয়ে যাবে। সকালে তুই রেডি থাকিস, আমি তোকে নিয়ে যাব। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, সন্ধ্যার আগে রুমে চলে যাস। তানভীর চলে গেছে। একটু পরই মেঘকে খোঁজে মিম ছাদে আসছে। মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়া কি তোমার সাথে এখনো কথা বলেনি? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল, কাল পরশু শাড়ি পরবো, আমার ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে চুম্বকের গতিতে। প্রতিদিন সন্ধ্যার পরপর মালিহা খান অথবা হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবার সাথে ভিডিও কল কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পরপর মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিহা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিহা খান রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে। তুই রিসিভ করতে পারিস না? মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবুর কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমিই কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মেকি সুরে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ সুরে শুধালো, কান্না করলাম কোথায়? আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন?
আরে আমি নিচে থেকে ডাকিনি, মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, নেই, মেঘের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তৎক্ষণাৎ ঘটনার মেঘ থতমত খেয়ে কোনো রকমে ফোন মুখের সামনে ধরেছে। আবির সঙ্গে চোখাচোখি হতে আবির চোখ নামিয়ে নিয়েছে। টেবিলের উপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসা ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটেছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখেছে, আজ মুখের উপর কলও কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদে কণ্ঠে ডাকলো, বাবু। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টামির ছলে আবারও ডাকলো, বাবু। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আখি যুগল স্বাভাবিক তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চেয়ে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখে গাম্ভীর্যতা বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিহা খান এগিয়ে এসে বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বকবক করতে থাকিস, এখন মুখ দিয়ে কথা বের হয় না? আগের রূপে ফিরে ফিরে গেছিস? দেখি দে ফোন। মেঘ বড় আম্মুর ফোন দিয়ে আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে। মালিয়া খান সোফায় কাছে আসতেই মিম আর আদিও আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানবীরের সাথে বেরিয়েছে। মোজাম্মেল খানের নির্দেশ মতোই বোনকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়েছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই মিনহাজ, তামিম, মিষ্টি, বন্যা চারজন চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও, বন্যারা চা খাচ্ছে। তানভীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলেছিল, মনে নেই তো। তানভীর মুখ হাসি রেখে বলল, ঠিক আছে যা, ক্লাস শেষ করে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও। আজ না, অন্য কোনো দিন। প্লিজ ভাইয়া চলো। মিনহাজ তামিম মেঘকে দেখে এগিয়ে আসছে। তানভীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যা চোখ তুলে তানভীরকে দেখে চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানভীর, মিনহাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। মিনহাজ বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আজকের ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইকে বললেন না কেন? বন্যা রাগে সুরে বলল, ভাবির একটা বন্ধ করবি? তানভীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে অমনি বন্যা তানভীরের হাত ধরে থামিয়ে দিয়ে শমিত কণ্ঠে বলল, আজকের বিলটা আমি দিব। তানভীর উষ্ণ সুরে জানালো, তোমার লিস্টে নিশ্চয় আমি ছিলাম না, আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি দিব। মিষ্টি আর মেঘ কানে কানে ফিস ফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে হাসছে আর দুজনকে দেখছে। মিনহাজ আর তামিমও তাদের দেখছে। মিনহাজ ইচ্ছাকৃত গলা খাকারি দিতেই তানভীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানভীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘদের দিকে পড়তেই তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরে দাঁড়িয়েছে। তানভীর টাকা টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘ আর মিষ্টি পেছনে পেছনে যাচ্ছে। মেঘ পেছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস। বন্যা থেমে ক্ষীণ ক্রোধ দেখিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য যে তোর ভাই টাকার গরিমা দেখালো, সে বেলায়
আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাস, তামিম, এমনকি আমি ভাইয়াকে ডেকে নিয়ে এসেছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথা বলিসনি। কথা না বলে বলতেই পারিস। যা চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়া নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষই নিবি। মেঘ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম। বন্যা রাগে সরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে একা একাই শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় ঘোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুচির যাচ্ছে তাই অবস্থা। তবু অনেক খোঁজাখুঁজি করে 3টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম দুটা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দেওয়া ছবি। কয়েক মুহূর্তের মধ্যে আবির মেসেজ সিন করেছে। ছবিগুলো দেখা মাত্রই আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রেয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গোটালো। শাড়ির কুচিতে নজর আটকে গেছে। আবির মুচকি হেসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাবার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের বেকুল মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হেসে বলল, কোথায় আছেন? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা শাড়ি পরা ছবিগুলো থেকে 2-3টা ছবি ফেসবুকে পোস্ট দিয়ে অপেক্ষা করছে। যেই ভাবনা সেই কাজ। পোস্ট করার 10 মিনিটের মধ্যে আবির পোস্ট সিন করেছে। মেঘ মিটিমিটি হাসছে। আবিরকে জ্বালানোর এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যে আবির আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করলো, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশিত হয়ে গেছে। আপনি সবকিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসুটে মনোভাবকে কোনোভাবেই আড়াল করতে পারলেন না। একদিনের ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিন আবিরকে একটাও মেসেজ করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যার কল দিলে আবিরকে শুনে শুনে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। আবিরের বড় মামি অসুস্থ, তাই আজ সকাল সকাল আলী আহমদ খান আর মালিহা খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেল দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিয়া খানরা 1 রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিতভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিবেই দিবে। এজন্য সন্ধ্যার পর পর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে 2 ফোন বিছানার উপর রেখে বেলকনিতে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাচ্ছে। মিমকে আগে থেকে সবকিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বার ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথায় পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছেন। কেন ভাইয়া? আবির ভ্রু গুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনি ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলছে। আবির তড়িৎ গতিতে বলে উঠল, 30 মিনিট যাবৎ ওয়েটিং, এত সময় ধরে কার সাথে কথা বলছে? আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুঁচকানো, মুহূর্তের চেহারা অন্ধকার হয়ে গেছে। ঢোক গিলে নিজেকে সঙ্গত করে ধীর কণ্ঠে বলল, ফোনটা মামুনি না হয় কাকিয়াকে দে। ঠিক আছে। মিম ফোন দিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতে মেঘ শুধু মুচকি হাসলো। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানবীরকে কল দিয়েছে। যথারীতি তানবীরও মিনহাজ তামিমকে কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতে তানবীর প্রশ্ন করলো, সন্ধ্যার পর বনুর সাথে কথা হয়েছে তোমার?
বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না, কেন? তেমন কিছু না, রাখছি। তানভীর বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কারোর নাম্বারে নেই। মেঘকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছে না। আলী আহমদ খান আর মালিহা খান এক রাত থেকে পরদিনই বাসায় চলে এসেছেন। আলী আহমদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছেন। মালিহা খান শান্ত সুরে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমদ খান এপাশ ওপাশ মাথা নাড়লেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ভাবি, ভাইজানের শরীর নয়, মন খারাপ। এই মন আর ভালো হবে না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টার সুরে বললেন, ভাইজান ভাবিকে বলবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতেই মোজাম্মেল খান থেমে গেছেন। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দাও। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ্লাদী কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমদ খান দুজনেরই একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? হ্যাঁ, পারবো। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দিব। আলী আহমদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু এসে রান্নাঘরে চলে গেছে। আলী আহমদ খান মেকি সুরে বললেন, তুই রান্না শিখাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগে তুই বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমদ খান তপ্ত সুরে জিজ্ঞেস করলেন, এই জীবনের শখেও কোনোদিন রান্নাঘরে পা রেখেছিলি? মোজাম্মেল খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনেও পা রাখিনি, গত 20 বছরে তুমি পা রেখেছ? এর মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছে। আলী আহমদ খান চায়ে চুমুক দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমাকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতেই দেয় না। তাছাড়া আমি গত 20 বছর পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস, তোর মেয়েকে তুই রান্না শেখাবি? সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না, আবার সব শেখাবি? হ্যাঁ। মোজাম্মেল খান রাগী সুরে বললেন, তুমি বলো তাহলে। আলী আহমদ খান গুরুভাব কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টাও করেছে, কিন্তু থামাতে পারেনি। মালিহা খান নিজেও ব্যর্থ হয়েছেন। আলী আহমদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বললেন, আমি মুখের কথাই বিশ্বাস না, তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান, মালিহা খান আর মেঘ তিনজনই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দিব। যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জ হারাতেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, দোয়া করে আমার সাজানো রান্নাঘরটা ছেড়ে দেন, পায়েস আমিই করে দিচ্ছি। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমিও আমায় ভরসা করো না? মালিহা খান উত্তর খুঁজে পেলেন না। একবার উপর নিচ মাথা নাড়ছেন, আবার এপাশ ওপাশ মাথা নাড়ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘরের নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে পরে আলী আহমদ খান মাঝে মাঝে শখ করে রান্না করতেন, রান্না যেমন তেমন, কিন্তু পরিবর্তে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিহা খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমদ খান রান্নাঘরে পা না রাখেন। সেই থেকে আলী আহমদ খান রান্নাঘরে পা রাখেন না। এত বছর পর ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে ঢুকেছেন। তবে আজ রান্না মেঘ করবে, উনি কেবল মেঘকে সাহায্য করবেন। এর মধ্যে মালিহা খান তানভীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমদ খান নিজেই ফ্রিজ থেকে চিংড়ির মাছ, দুধ সহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছেন। এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমদ খান মানেই আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্নায় গন্ডগোল করলে আজ মেঘের খবরই আছে। এই ভয়ে বারবার ঢোক গিলছে। কিছুক্ষণের মধ্যে তানভীর আসছে। হালিমা খান, মালিহা খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘদের কর্মকাণ্ড দেখছেন। তানভীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদু সুরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমদ খান রাগী সুরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না।
তানভীর ঠোঁট চেপে হাসছে আর ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘন্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতে আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচু। প্রজেক্টের কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টার সুরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিডিও কল কেন? আরে দাও আগে। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না, বললেই চলে। প্রয়োজনে 2-4 মিনিট ফোনে কথা বলে। আবির ভয়ে ভয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করতে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আবির ভ্রুকুচকে শুকনো নেত্রে তাকিয়ে আছে। চাচুর কথায় মাথা মন্ডু কিছুই বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছেন। আলী আহমদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার চাচু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না করতে পারি না। আবির শুকনো গলায় ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজই এতটা পথ জার্নি করে আসছেন, এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি বেশি কিছু করছি না, মেয়েকে মামুনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘোরাতেই আবিরের চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে এই অবস্থা দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠেছে। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পাগ। আবির আসা কথাটা গিলে দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণ সুরে বলল, ও এখানে কি করে? মোজাম্মেল খান মেয়েকেই ভঙ্গিতে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করলো, তোমাদের পাগলামির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? আলী আহমদ খান মৃদু সুরে বললেন, আবির, তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতো মলিন হেসে শুধালো, তা কি কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ ভুনা, আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিহা খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু, এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীর নিয়ে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? আর তোমরা কি এতটুকু বুঝো না, মেঘ কি বেগুন পোড়াতে পারবে নাকি? হাত পা পুড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জের তোমরা কিভাবে সাপোর্ট করছো? মালিহা খান শান্ত সুরে বললেন, কারো কিছু হবে না, তুই মাথা ঠান্ডা কর। তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকে। আবির রাগে সুরে বলল, যা ইচ্ছে করো, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘদের রান্না প্রায় শেষের দিকে। তানভীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগে ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা। মেঘ দুজনকেই খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষে করে উঠে যেতে যেতে বললেন, ভাইজান, তুমি জিতেছো, এবার মন ভালো হয়েছে? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল, ধন্যবাদ।